আমি 25তম প্রধান বিচারপতির ফেয়ারওয়েল স্পিচে যে কথাগুলো বলেছি, তার প্রথম কথা হলো, উনি একটি ঝঞ্ঝা বিক্ষুব্ধ সময়ে, বিপ্লবোত্তর সময়ে বাংলাদেশের বিচার বিভাগের হাল ধরেছিলেন। কুয়াশাচ্ছন্ন বিচার ব্যবস্থাকে উনি আলোর পথে নিয়ে এসেছেন। উনি দায়িত্ব নেওয়ার পরে বাংলাদেশ বিচার বিভাগ তার সচিবালয় পেয়েছেন। বিচার বিভাগ যতবার আক্রমণের শিকার হয়েছেন, বিভিন্ন স্বার্থান্বেষী মহলের, বিভিন্ন অপপ্রচারের, বারবার উনি প্রমিথিউসের মতো বিচার বিভাগের সামনে দাঁড়িয়ে বিচার বিভাগকে নেতৃত্ব দিয়েছেন। আমরা বলতে চেয়েছি, উনি বিচার বিভাগের যে লিগেসি বহন করেন, সেটা বলতে যেয়ে বলেছি, ওনার নানা ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি, তৎকালীন হাইকোর্ট ডিভিশনের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন, পাকিস্তান আইনমন্ত্রী ছিলেন। ওনার বাবা প্রখ্যাত জুরিস্ট ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ ছিলেন, এই অঙ্গনে অবদান রেখেছেন। উনি প্রধান বিচারপতি হিসেবে তাদের রক্তের ধারক হিসাবে, তাদের রক্ত বহন করে উনি প্রমাণ করেছেন, শুধু উত্তরাধিকার হলেই হয় না, যোগ্য উত্তরাধিকার হতে হয় এবং দায়িত্ব পালন করতে শিখতে হয়। উনি বিচার বিভাগে দায়িত্ব নেওয়ার পর যে সমস্ত ল্যান্ডমার্ক জাজমেন্ট দিয়েছেন এবং বাংলাদেশের অনেক সংস্কারের পথিকৃৎ হিসাবে উনি আমাদেরকে আলোর পথ দেখিয়েছেন। উনি আমাদের সামনে অনেক দিন বেঁচে থাকবেন। আমরা অনেক দিন করে ওনাকে স্মরণ করব। আমাদের শ্রদ্ধায়, ভালোবাসায়, সংকটে সৈয়দ রেফাত আহমেদের উপস্থিতি আমাদের মধ্যে থাকবে, এটাই বলেছি। জি, এটা বলেছি। বাংলাদেশে যত অবিচার হয়েছে, বিচারের মহাসড়ক থেকে, বিচারের রেল লাইন থেকে মানুষ ছিটকে পড়েছিল। উনি আসার পরে গত 16 মাসে সেই মহাসড়কে আমাদেরকে তুলে দিয়েছেন। আমরা সেই পথ ধরে হাঁটতে চাই, স্বাদ নিতে চাই। আমরা আশা করি এই পথ ধরে আমরা হাঁটতে পারবো। এটা বলেছি যে ওনার সংস্কারের মধ্যে যেটা এসেছে, একটা নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনা হয়েছে, এখানে কমার্শিয়াল কোর্ট করা হয়েছে, এখানে বিচারকদের আর্থিক এবং অন্যান্য সুবিধার দিকে নজর দেওয়া হয়েছে। এই কথাগুলোই বলেছি। মাজহার হোসেন মামলার রায় পূর্ণাঙ্গতা পেয়েছে, আপনি যে বলতে চেয়েছেন, বলতে চেয়েছে আপনি বলেছেন যে বিচারক নিয়োগের যে সংস্কৃতি এগুলো থেকে বের হয়েছে, দলীয় থেকে বের হয়েছে, পুরোটা যদি একটু বলতেন, মাজহার হোসেন মামলার কিভাবে পূর্ণতা পেল। এইটা মাজদার হোসেন মামলায় বিচার বিভাগের নিয়োগ প্রক্রিয়ায় যে স্বচ্ছতার প্রয়োজন, সেই স্বচ্ছতাগুলো একটা প্রক্রিয়ার মাধ্যমে, একটা কমিটির মাধ্যমে নিরপেক্ষভাবে করার চেষ্টা করা হয়েছে। আমরা একটা মহাযাত্রায় শুরু করেছি, এটাই করতে চাইছি। একটা লাইনে যদি আপনি ডক্টর সৈয়দের কথা আমাকে মূল্যায়ন করতে চান, তাহলে ওনাকে ইতিহাস কিসে মনে রাখবে বিচারিক? ইতিহাস ওনাকে বাংলাদেশের ঝঞ্ঝা বিক্ষুব্ধ সময়ে প্রমিথিউস হিসেবে রাখবে। অনেক আইনজীবী এর আগেও আমরা দেখেছি বলেছেন বা এরকম অভিযোগ আছে যে অ্যাপিলেট ডিভিশনে মামলা নিষ্পত্তি বা মামলা পরিচালনায় খুব ধীরগতি ছিল ওনার সময়। এই বিষয়টার সাথে আপনি আপনার অবজারভেশন। কোয়ালিটি জাজমেন্ট এসেছে ওনার সময়, কোয়ালিটি জাজমেন্ট, লয়ারদের আর্গুমেন্ট করার ক্ষেত্রে যে ডিসস্যাটিসফ্যাকশন থাকতো, যে আমি আমার মামলা বলতে পারতাম না, জাস্ট ধরলাম আর শেষ ভরসাস্থল যেখানে একটা মামলা ধরলাম, কয়েক সেকেন্ডে বের করে দিলাম, এই সংস্কৃতি থেকে উনি বের করে এনেছেন। প্রধান বিচারপতির এন্টার বক্তব্যর মোদ্দা কথা হলো, গণতন্ত্র আমাদের অন্যতম লক্ষ্য। ওনার বক্তব্যের অন্যতম মূল মোদ্দা কথা হলো, এই সংবিধান আমাদের মূল ভিত্তি, এই সংবিধানকে কেন্দ্র করেই আমাদের এগিয়ে যেতে হবে। এই সংবিধানকে কেন্দ্র করেই আমরা আমাদের মূল্যায়ন করব, সংযোজন, বিয়োজন, সংশোধন, এই সংবিধানকে আবদ্ধ করি। উনি বলেছেন, বাংলাদেশের বিচার বিভাগকে আরো বেশি
অ্যাক্টিভলি গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার রক্ষার্থে ভূমিকা রাখতে হবে। উনি বলেছেন এই ভূমিকা রাখতে গেলে শুধুমাত্র বিচারকরা না, বারের ভূমিকা অনবদ্য। উইদাউট এ গ্রেট বার বিচার বিভাগ অসম্পূর্ণ, বিচার বিভাগ একা একা পথ হাঁটতে পারবে না। এটা ওনার মন্তব্য। একটা প্রসঙ্গ উনি বলছেন যে এই যে জুলাই গণঅভ্যুত্থান হয়েছে এটা সংবিধান বিলুপ্তির জন্য নয়, বরঞ্চ সংবিধান মূলনীতির কিছু সংস্কার এবং Exactly. এটা যুক্তি করে। বলেছেন এটা, যে জুলাই গণ অভ্যুত্থানের যে চেতনা, যে প্রেরণা, যে প্রেক্ষাপট, যে প্রেক্ষিত, সবকিছুই এই সংবিধানকে বিলুপ্তির জন্য করা হয়নি। এই সংবিধানকে তার রাইট ট্র্যাকে নেওয়ার জন্য করা হয়েছে। এই সংবিধানকে ভিন্নভাবে ব্যাখ্যা করা হতো, এই সংবিধানকে ভিন্নভাবে ইন্টারপ্রেট করা হতো, যেটা আমরা এই অতীতে বারবার বলেছি যে এই সংবিধানের দোহাই দিয়ে দিনের ভোট রাতে করা হয়েছে। আমরা আগে বলেছি এই সংবিধানের দোহাই দিয়ে দিনের বেলা মানুষ ধরে নিয়ে যে খুন করে দেওয়া হচ্ছে, এই সংবিধানের দোহাই দিয়ে গুম করা হচ্ছে, মিথ্যা মামলা করা হচ্ছে, এবং সাংবিধানিক শাসনের নামে। আমরা বলেছি, বারবার আগেও বলেছি, যে এটা অন্যায়, এটা সাংবিধানিক শাসন না, সংবিধান এটা বলে না। উনিও সেটা বলছেন যে সংবিধান যেটা আছে, সংবিধানের মতো চলা উচিত, সংবিধানকে ভিন্নভাবে পরিচালিত করার সুযোগ। স্যার, প্রশ্নটা আপনি উত্তর কিভাবে দেবেন জানি না, তো যেহেতু আজকে 25তম বিচারপতির শেষ বিচার কাজ, তো অবধারিত উদ্ধারিতভাবে প্রশ্ন আসে যে 26তম প্রধান বিচারপতি কে হচ্ছে। তো এখানে লিগেসির একটা বিষয় আছে। তো আমরা আপনার কাছে জানতে চাই যে মানে এই নিয়ে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা, অথবা কে হচ্ছে, প্রত্যাশা কি? প্রথম কথা হলো, আমার কাছে কোনো তথ্য থাকলেও আপনাদের বলবো না। দ্বিতীয় কথা হলো, প্রত্যাশা সাংবিধানিকভাবে যেটা হবে সেটাই হবে। তৃতীয় কথা হলো, কে হবেন, যেই হবেন তিনি বাংলাদেশের প্রধান বিচারপতি, আমাদের প্রধান বিচারপতি। এখানে কোনো ইফস অ্যান্ড বাটস নাই। কিন্তু অনেকগুলো প্রশ্ন এসছে, দুজনের মধ্যে একজন মানে অনেক প্রশ্ন এসছে, সেগুলো ভালো সবসময় এই থাকবেন। প্রশ্ন